গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, পুনে থেকে সিম্পল স্টেপের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের গুড মর্নিংটা তোমাদেরকে রাস্তাতেই বলছি, তার একটা কারণ আছে। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি শুক্রবার, তো আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে। আর এটা হচ্ছে নিকটি বাস স্ট্যান্ডের সেই মোড়টা। এই জায়গাটা তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। এখানে দেখো 26শে জানুয়ারির প্যারেড চলছে, অনেক রকম অনুষ্ঠান চলছে। তো সবাইকে 26শে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে লোনাভলার কাছে একটা ফোর্ট। এই ফোর্টটার নাম হচ্ছে লোহাগাদ ফোর্ট। তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে NH-48। প্রচুর আরও রাস্তা আছে লোহাগাদ ফোর্টে আসার জন্য। তো অ্যাকচুয়ালি NH-48টা আমাদের বাড়ির থেকে খুব কাছে হয়, তো সেই কারণে NH-48-এর ওপর দিয়ে আসা। আর এখানে দেখো প্রচুর প্যারাগ্লাইডিং করছে সবাই পাহাড়ের ওপর থেকে। তো চলো যেতে যেতে আমি আরও অনেক কিছু বলবো লোহাগাদ ফোর্ট সম্পর্কে। লোহাগাদ ফোর্টের হিস্ট্রিটাও তোমাদেরকে জানাবো। লোহাগাদ ফোর্টটা জানো তো লোনাভলা ট্যুরের মধ্যে একটা ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে। কারণ লোনাভলা ট্যুরের আশেপাশে এরকম 10টা ট্যুরিস্ট স্পট আছে যেগুলো লোনাভলা ট্যুরের মধ্যেই পড়ে, তার মধ্যে লোহাগাদ ফোর্টটা হলো একটা। তো এই ফোর্টে আসার প্রচুর অনেক রাস্তা আছে। যেমন আমরা NH-48 অর্থাৎ মুম্বাই পুনে হাইওয়ে ধরে এলাম। তো তোমরা যারা বাইরে থেকে আসছো তারাও মুম্বাই পুনে হাইওয়ে ধরেও আসতে পারো, মানে সড়ক পথটা। আর যদি কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে পরে নিকটতম রেলওয়ে স্টেশন আমি বলে দিচ্ছি, সেটা হলো মালাভালি রেলওয়ে স্টেশন, নিকটতম রেলওয়ে স্টেশন পড়ে। তো সেই স্টেশনে নেমেও তারপরেও তোমরা গাড়ি করে এখানে আসতে পারো। তারপরে মালাবালি রেলওয়ে স্টেশনের পরে আর যাওয়ার জায়গা নেই, তারপরে সেই গাড়ি করেই আসতে হবে। তো বা অটো করে বা অন্য কোনো যানবাহনে করে আসতে হবে। আর যাদের নিজস্ব ভেহিকেল আছে তারা নিজস্ব মতন করে আসতে পারো। তো আমরা চলে এসেছি লোহাগাদ ফোর্টের একদম কাছে। এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুরোপুরি কার পার্কিংয়ের একটা জায়গা। এখানে সবাই গাড়ি রেখেছে। আর এই হচ্ছে লোহাগাদ ফোর্টে ওঠার গেটটা। ওপরে লেখা রয়েছে 9টা থেকে 5টা অবধি তুমি মানে 9টা থেকে স্টার্ট হয়, 5টা পর্যন্ত তুমি ওপরে থাকা যায়। তো তারপরে কিন্তু নেমে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখানে আসার নিকটতম এয়ারপোর্ট হলো পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে নেমেও মোটামুটি যেভাবে খুশি এই লোহাগাদ ফোর্টে আসা যায়। লোনাভলার যে কেউ যদি লোনাভলার ট্যুর করে যেভাবে হোক আসা যায়। তারপরে পুনে মুম্বাই হাইওয়ে ধরে বাকিটা আসা যায়। সকালবেলা আমরা এত ঠান্ডা লাগছিল, যেহেতু অনেকটাই ভোরে বেরিয়েছি, তো তখন না পুরো নাকে মুখে চাপা দিয়ে বেরিয়েছিলাম। তো সেই কারণে ওই অবস্থাতেই একটা ছবি আমি তুললাম। ভেহিকেল রাখার জন্য টিকিট ওরা নিয়ে নিয়েছে নিচ থেকে, আর বললো এটাতে ওঠার জন্য টিকিট নাকি ওপরে পাওয়া যায়। তো চলো আস্তে আস্তে করে ওপরের দিকে ওঠা যাক। কত পুরনো সিঁড়িগুলো দেখো, প্রচুর পুরনো সিঁড়িগুলো, মানে এত খাড়াই খাড়াই সিঁড়ি। এগুলো সব পাথর দিয়ে তৈরি করা, দেখেই বোঝা যাচ্ছে। সবাই উঠছে এক এক করে, চারিপাশটা পুরো জঙ্গল হয়ে গেছে, এত পুরনো জায়গা এগুলো। আর চারিদিকে আবার লোকজন খাবারের জন্য ব্যবস্থা করে নিয়েছে, খাবার বিক্রি করার ব্যবস্থাও করে নিয়েছে। সবাই ব্যাগপত্র নিয়ে উঠছে। তো চলো দেখি টিকিট কি আছে। দেখো এখানে এটা হচ্ছে টিকিটের, ওই হচ্ছে ওই ঘরটা, ওখানে সবাই টিকিট কাটছে। তো টিকিটের জন্য ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 25 টাকা, আর যারা ফরেনার আছে তাদের জন্য 300 টাকা। আর যদি কেউ ভিডিও ক্যামেরা নিয়ে ওঠে তাহলে পরে তার জন্য আলাদা করে 25 টাকা টিকিট দিতে হবে। তো আমরা প্রথম সিঁড়ির ধাপটা দিয়ে উঠে আমরা জাস্ট এসছি। দেখো এটা হচ্ছে প্রথম সিঁড়ির ধাপটা উঠে আমরা এতটুকু এসছি, ফার্স্ট সিঁড়িটাই উঠেছি আমরা, তাতেই আমাদের খুব কষ্ট হয়েছে, প্রায় ট্রেকিং করার মতন আমাদের অবস্থা। আর যেহেতু এটা শীতকাল, সেহেতু প্রচণ্ড রোদও উঠেছে, আস্তে আস্তে বেলা হচ্ছে বলে প্রচণ্ড রোদ উঠেছে। প্রচুর ট্যুরিস্ট এসছে দেখো। বর্ষাকালে এই জায়গাগুলো জাস্ট দেখার মতো লাগে। কারণ তোমরা অনেকেই জানো পুনেতে বর্ষাকালটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। আর পাহাড়গুলো পুরো বৃষ্টিতে পুরো সবুজে সবুজ হয়ে যায়, গাছপালা জন্মে পুরো সবুজ হয়ে যায়।
আর ওয়েদারটা তখন অসাধারণ, এত রোদ থাকে না। তো এই সিঁড়িটা দিয়ে উঠলে হচ্ছে ১ম দরজা যেটা আরকি হয়, ১ম দরজাটা যেটা পাওয়া যায় আরকি দুর্গের, ফোর্টের ১ম দরজাটা আমরা পাবো। এতক্ষণ আমরা জাস্ট সিঁড়ি দিয়ে উঠছিলামই। আর সিঁড়িগুলো দেখো জাস্ট এত পুরনো আর এত খাড়াই, উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এরকমভাবেই সবাই উঠছে। ফোর্টগুলো কত পুরনো, প্রচুর ইতিহাসের সাক্ষী এরা। তো দেখি ১ম গেটটার নাকি একটা নাম আছে। তো চলো, ১ম গেটটার নাম হচ্ছে গণেশ গেট। সবটাই এএসআই এর মানে মার্ক চিহ্ন করা রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মার্ক করে রেখেছে এখানে। আবার নেম লাগিয়ে রেখেছে। তো দরজাটা দেখো, সেই পুরোনো দিনের দরজাগুলো যেরকম হতো, এগুলো আমরা সমস্ত শনিবার পাড়ার দরজাতেও দেখেছি, এবং পুরনো প্রচুর দরজায় এরকম করে রাখা ছিল। আর এই ছোট, ছোট এখানে কামানগুলো রাখা আছে। তখনকার দিনের যুদ্ধের সাক্ষী হচ্ছে এরা। চলো ভেতর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে ফোর্টের ফার্স্ট গুপ্ত জায়গা। এখান থেকে আরকি গোপনে থেকে এখানে মারামারি করা যেত এবং লড়াই করা যেত। এরকম টাইপের ছোট, ছোট দুদিকে দুটো আ জানলা মতন করা আছে। আর এখান থেকে পুরো পাহাড়টাকেই দেখা যায়। যদি আক্রমণ করা হয় তো এখান থেকে গোপনে থেকে আক্রমণটাকে নষ্ট করা যেতে পারে। তো সেরকমভাবে একটা তৈরি করেছে এরা। অসাধারণ লাগছে দেখতে। আর পুরোটাই পাথরের তৈরি, তখনকার দিনের পাথর দিয়ে তৈরি করা। আর এখান থেকে পুরো পাহাড়টাকে স্পষ্ট চারিদিকটা দেখা যাচ্ছে। যেদিক থেকে আক্রমণ আসবে না কেন, আক্রমণটাকে নষ্ট করা যেতে পারে, সেরকমভাবেই তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ১ম সিঁড়িতে দরজার ওপরের যে ছাদটা আছে, এই ওপরের ছাদেও অনেক সময় উম লোকে পাহারা দেওয়ার জন্য আ থাকতো হয়তো। যেরকমভাবে তৈরি করা সেটা আন্দাজ করা যাচ্ছে। সব জায়গাতে, জায়গাতে এরকম ছোট মতন ফাঁকা, ফাঁকা জায়গা করা রয়েছে। এখনো আমাদের প্রচুর ওপরে উঠতে হবে। এই লোহাগাদ ফোর্ট শুধু মারাঠারা নয়, মারাঠাদের আগেও ৭ টা বংশ এখানে রাজত্ব করে গেছে। আর এই ছাদটা থেকে দেখো, ওপর থেকে যদি ওখান থেকে কোনো রকম আক্রমণ আসতে থাকে, তাহলে সৈন্যরা এখান থেকে ডিফেন্ড করতে পারবে, সেরকম পজিশন করে রাখা আছে। এবং সেকেন্ড সিঁড়িটা দিয়ে ওপরে ওঠার আগেও এইটা হচ্ছে অনেকটা, আমার যতদূর মনে হচ্ছে, একটা এক্সিট পয়েন্টের মতন, বা ঠিক এক্সিট নয়, ওটা হচ্ছে ফোর্টের আরও ওই পাশটাতেও যাতে পাহারা দেওয়া যায়, সেরকম একটা সিঁড়ি করা রয়েছে এখান থেকে। তো চলো দেখে আসি কি আছে ওখানে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মারাঠাদের আগেও ৭ টা বংশ এখানে আ এই ফোর্টের ওপর রাজত্ব করেছে। আর সেই ৭ টা বংশ হলো লোহতামিয়া, চালুক্য, রাষ্ট্রকূট, যাদব, বাহমানি, নিজাম এবং মুঘল। তারপরে মারাঠা। উম এবং মুঘলদের আগে অ্যাকচুয়ালি মারাঠারা এটাকে রাজত্ব করেছিল। এটার ওপর অধিকার সৃষ্টি করেছিল। কিন্তু দুঃখজনক শিবাজী মহারাজকে এটা মুঘলদেরকে দিয়ে দিতে হয়। ছত্রপতি শিবাজী মহারাজ এই ফোর্টটাকে ১৬৪৮ খ্রিস্টাব্দে দখল করেন। লাস্ট যারা ছিলেন তাদের কাছ থেকে এটাকে দখল করেন, এবং তারপরে এটাকে পুরন্দরের চুক্তিতে ১৬৬৮ খ্রিস্টাব্দে মুঘলদেরকে দিয়ে দিতে হয়, এবং তারপরে ১৬৭০ খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজী মহারাজ আবার তার নিজের বুদ্ধি এবং বল দ্বারা ১৬৭০ খ্রিস্টাব্দে এটাকে আবার পুনরায় নিজের মানে পুনরুদ্ধার করেন এই ফোর্টটাকে। তো লাস্ট পর্যন্ত এটা মারাঠারাই দখল করে রেখে দিয়েছিল। তারপরে আর মুঘলরা এটাকে নিতে পারেনি। তো এটাই হচ্ছে এটার একটা সুন্দর ইতিহাস। এই ফোর্টের একটা সুন্দর ইতিহাস। এই ফোর্টটা মারাঠাদের আগেও ৭ টা বংশ এই ফোর্টের ওপর রাজত্ব করেছে। শুনেই একটা খুব সুন্দর একটা মানে বেশ একটা সুন্দর যে মনে হচ্ছে। প্রচুর ইতিহাসের সাক্ষী এই ফোর্টটা। আ তো এখানেও একটা খুব সুন্দর হয়তো ভেতরে জায়গা আছে লুকিয়ে থাকার। আমার তো যেতেই খুব ভয় লাগছে। তো তাও চলো দেখি এর ভেতরে কী আছে। তো এটাও একটা সেই কুঠুরির মতন, সবই লুকিয়ে থাকার মতন কুঠুরির মতন।
যাতে লুকিয়ে থেকে সৈন্যরা এর মধ্যে লুকিয়ে থাকতো এবং ফোর্টের ওপর আক্রমণ হলে এখান থেকেই ডিফেন্ড করার চেষ্টা করতো ওরা। তো সেগুলোরই এক একটা অংশ এগুলো। কত সুন্দর করে ডেভেলপড করেছে তৈরি করে তখনকার দিনে বুদ্ধি করে করে, সেটাই দেখার মতন। সিঁড়িগুলো দেখো কত পুরনো, আর সিঁড়িগুলো প্রায় অনেকটা করে সাইডে সাইডে সব ভেঙে গেছে। এখান থেকে দেখাই যাচ্ছে, মানে প্রচুর হয়তো এখানে যুদ্ধ টুদ্ধ হয়েছিল সেই সময়, হয়তো এগুলো ভেঙে টেঙে গেছে, না হলে নর্মালি খুব সুন্দর করে তৈরি করা ছিল। আর সিঁড়ি চড়তে চড়তে দেখো আমরা কতটা ওপরে উঠে চলে এসেছি। এখনও কিন্তু পুরোটা ওপরে উঠতে পারিনি, তাও বেশ খানিকটা ওপরে উঠে চলে এসেছি আমরা। এখনও অনেকটা যাওয়ার আছে, এদিকে আরও সিঁড়ি আছে ওপরে যাওয়ার জন্য। সবাই একটু একটু করে রেস্ট নিচ্ছে আর ওপরে যাচ্ছে, প্রায় খানিকটা ট্রেকিং করার মতন। এইটা দেখো এখানে লেখা আছে গ্র্যানেরি, মানে হচ্ছে ধান্য ক্ষেত্র, অর্থাৎ ধান্য শস্য ক্ষেত দিয়েছিল, ধান্যকোঠি ছিল। বাট এখানে দেখি চলো তো কি আছে এখানে। এটা এখন পুরোটাই জলে ভরে আছে, জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ারের মতন পরিষ্কার, এবং এটা দেখে বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি এটা পাহাড়ের ওপর তো। তো যখন বর্ষাকাল হয় তো বর্ষাকালে সেই ঝর্ণার জলটা হয়তো জমে গেছে এই জায়গাটাতে। এখানে জানো তো, বর্ষাকালে এই জায়গাটা দিয়ে পুরো ঝর্ণা ওপর থেকে যখন পড়তে থাকে বৃষ্টিটা যখন, তখন ঝর্ণার মতন করে এই জায়গাটা দিয়ে পুরোপুরি একদম যে সিঁড়িগুলো দিয়ে আমরা উঠে এলাম সেই সিঁড়িগুলো দিয়ে ঝর্ণার জলটা বইতে থাকে। এটা নিচে যারা আর কি পুলিশ টুলিশ ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, তারা বলেছে এই কথাটা। তো পুরো ঝর্ণার জলটা এখান থেকে পড়তে থাকে। তো হয়তো বর্ষাকালে ওই জন্য এই সিঁড়িগুলো খুব পিচ্ছিল হয়ে থাকে। তো এরপরে এইটা হচ্ছে সেকেন্ড গেট। এই গেটটার নাম হচ্ছে নারায়ণ গেট, অর্থাৎ নারায়ণ দরওয়াজা। তো চলো দেখি কি আছে এর ওপরেও। 3খানা মতন দরজা আছে এখানে, আমরা যা দেখেছি শুনেছি। সিঁড়িগুলো এতটাই খাড়াই এবং অর্ধেক সব ভেঙে গেছে, যার কারণে উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। এইটা হচ্ছে লাস্ট গেট, এটার নাম হচ্ছে হনুমান দরওয়াজা। তো এখানে দুপাশে হনুমানের ছবিও রয়েছে, দুদিকে দুটো হনুমানের মূর্তি লাগানো রয়েছে। তখনকার দিনে এটা তৈরি করা ছিল। অ্যাকচুয়ালি মুঘলদের আগে যারা এই ফোর্টটার ওপর রাজত্ব করেছে তারা প্রত্যেকেই হিন্দু ধর্মাবলম্বী ছিল, এবং
মারাঠারাও হিন্দু ধর্মাবলম্বীর মধ্যেই পড়ে। তো সেই কারণে গেটগুলোর নামও সেরকমভাবেই দেওয়া হয়েছে। একটা গণেশ দরওয়াজা, একটা নারায়ণ দরওয়াজা এবং একটা হনুমান দরওয়াজা। টোটাল 3টে গেট আছে এই ফোর্টটার। এবং প্রত্যেকটা গেটে গেটেই হনুমান দরওয়াজাতেও যেরকম হনুমানের মূর্তি রয়েছে দুটো দিকে লাগানো ছিল, সেরকম গণেশ দরওয়াজাতেও দুদিকে দুটো গণেশের পাথরের মূর্তি লাগানো ছিল। সেরকমভাবে নারায়ণ দরওয়াজাতেও নারায়ণের মূর্তি লাগানো নেই, কিন্তু ওটা ওরকমভাবেই নামগুলোকে সেট আপ করে দেওয়া রয়েছে। এটাই ফোর্টের শেষ জায়গা, এরপরে আর কিছু নেই। এটা ফোর্টের ছাদ। আর এইখানে এএসআই এর বোর্ডে লেখা রয়েছে কনফারেন্স হল অ্যাসেম্বলি। হয়তো এই জায়গাটা কোনো কনফারেন্স হল টাইপের ছিল। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মসজিদ টাইপের করে রাখা আছে। কারোর হয়তো সব মৃতদেহ এখানে সমাধিস্থ করা হয়েছিল, কিন্তু নাম এখানে কারোর লেখা নেই। লোহাগড় ফোর্ট পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি রেঞ্জেসের একটা অংশ। আর এটা ইন্দ্রায়ণী রিভার আর পাবনা হ্রদের অববাহিকা, এই দুটোকে বিভক্ত করে। অ্যাকচুয়ালি লোহাগাদ ফোর্টের দক্ষিণ দিকটাতে গেলে পাবনা হ্রদের যে অববাহিকা আছে সেটা দেখতে পাওয়া যায়। আর এখান থেকে পুরোটাই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্দ্রায়ণী রিভার। পাশে একটা এখানে টেম্পলও রয়েছে। তো আমরা টেম্পলটাতে ঢুকি, চলো দেখি কি আছে। অ্যাকচুয়ালি এখানে মহাদেবের টেম্পল আছে। এখন যতটা রুক্ষ শুষ্ক এবং রোদ্দুর দেখা যাচ্ছে, বর্ষার সময় আসলে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, ওয়েদারটা অসাধারণ হয়ে যায়। এই লোহাগাদ ফোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 1033 মিটার মতন উচ্চতায় অবস্থিত। আর যদি ফুটে ধরা হয় তাহলে প্রায় 3389 ফুট উঁচুতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। মানে প্রায় পুরোটাই সহ্যাদ্রি রেঞ্জেসের যে পাহাড়গুলো আছে তার মধ্যেই এই লোহাগাদ ফোর্টটা পড়ে। তখনকার দিনে এটা তৈরি করা হয়েছিল এই ফোর্টটা। এই ফোর্টটা প্রথম তৈরি করা হয় 12th সেঞ্চুরিতে। রাজা ভোজ এই ফোর্টটা তৈরি করেছিলেন ফার্স্ট টাইম, এবং তারপরে এটা মোটামুটি আরও বেশি শক্তিশালী হয় এই ফোর্টটা ছত্রপতি শিবাজী মহারাজের টাইমটাতেই। তখন এই ফোর্টটা আরও বেশি শক্তিশালী হয়। এই জায়গাটাতে আগে হয়তো কোনো জলাধার টাইপের কিছু ছিল, সেই জন্য এএসআই এর বোর্ডে লেখা রয়েছে ত্রম্বক ট্যাঙ্ক। এবং দেখো এখনও পর্যন্ত এখানে জলই রয়েছে। হয়তো ঝর্নার জলগুলো পুরো এখানে হয়তো এখানে এসে আটকে থাকে, সেরকম কিছু করেই সিস্টেম করা হয়েছিল এখানে। তো এই ঘরটা হচ্ছে ঘোড়ার আস্তাবল ছিল তখনকার দিনে। এখন তো এটা পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। এক্স্যাক্টলি এই ঘরটাই ছিল ঘোড়ার আস্তাবল। এখানে এখন পুরো চামচিকে বাদুড় এইসব রয়েছে ভেতরে। বীভৎস অন্ধকার ভেতরটা পুরোপুরি। কত পুরনো জিনিস। এই জায়গাটা পুরোপুরি পরিত্যক্ত হয়েই পড়ে আছে, প্রচণ্ড নোংরা এবং বীভৎস একটা ড্যাম এরিয়া বলে পুরো একটা গন্ধও ছড়াচ্ছে। তারপরে ভেতরে প্রচুর চামচিকে বাদুড় এগুলোও রয়েছে। তো আমরা ওই জন্য বেরিয়ে চলে এলাম ওই জায়গাটা থেকে। আর এই ফোর্টটার আর এখানে কিছু নেই, এই ফোর্টটার সম্পূর্ণটা এখানেই শেষ হয়েছে।
এরপরে আর কিছু নেই, যেহেতু এটা ওপর পোর্শন, এখানেই আর কি ঘোরার রাস্তা বলে, এটা হচ্ছে ডান সাইডে ছিল। তো এখানেই শেষ হলো। চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো ফোর্টটাকে শেয়ার করার, ঘুরে দেখাবার। এখান থেকে আমরা এবার নিচের দিকে নেমে যাব, নিচে চলে যাব আবার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটিকে সাপোর্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।